আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আজকে সাংবাদিক সাইফুল আমিন। সাইফুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ, আপনি জানেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এটি সেনাপ্রধান বলেছিলেন এনাফ ইজ এনাফ এবং ফুল স্টপ। তিনি এই বিষয়টিকে ফুল স্টপ করেছিলেন। তারপরে কেন নতুন করে এই বিষয়টিকে সামনে আনা হলো এবং আপনি জানেন অনেকগুলো বিষয় নতুন করে অবতারণা করা হয়েছে, এর মূল নেপথ্যের কারণটি কি? দেখেন, এই যে কমিশনটা এটা যখন করা হয়েছিল তা তখন সেনাপ্রধান কি বলে রাওয়া ক্লাবের একটা সভায় সেনা দিবসে 25শে ফেব্রুয়ারি একটা বক্তৃতা দিয়েছিলেন। যখন এটা হয় এটা নিয়েই উনি বেশিরভাগ কথা বলেছেন। উনি বলেছেন যে আহ, যেটা হয়ে গেছে বিডিআরের সদস্যরাই আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করেছে। এটা কিন্তু ডিসাইডেড এবং বিচার প্রক্রিয়া যা হয়ে আছে 17-18 বছরের ধরে জেলেও আছে, আরও বিচার হয়েছে। এই বিচার প্রক্রিয়াকে যেন প্রশ্নবিদ্ধ না করা হয় এইটা ব্যাপারে উনি অনুরোধ করেছিলেন। তার তখন অডিয়েন্সের মধ্যে এই ফজলুর রহমান সহ অনেকেই বসা ছিলেন, এই কমিশনের লোকরা। বেসিক্যালি উনি কমিশনের লোকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি না করতে, কারণ এতে উন্ড বেরোবে। এবং উনি যেটা অনুরোধ করেছিলেন যে এটার কারণে দেশের উনি একটা কথা বলছেন, বেশি মারামারি কাটাকাটি আর করেন না, এই মারামারি কাটাকাটি বিভেদ করেন না। উনি এক পর্যায়ে বলছেন যে আমার জন্য 7-8 মাস এনাফ, আই হ্যাভ হ্যাড এনাফ। হ্যাঁ, আমি শান্তিতে কি যেন উনি রিটায়ারমেন্টে যেতে চান, শান্তিতে রেস্ট করতে চান রিটায়ারমেন্টে, এরকম কথা বলে উনি অনুরোধ করছেন যে আপনারা যেগুলো করেন আমি আপনাদেরকে সতর্ক করি নাই এটা বলতে পারবেন না। আমি আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা যদি এগুলো নিয়ে টানাহেঁচড়া করেন তাহলে দেশের সার্বভৌমত্ব মতো হইতে পারে। কিন্তু সেটা তো শুনলো না, ওনার রিকোয়েস্টটা তো শুনলো। এবং সেখানে ধরেন সেই বক্তৃতাটার মধ্যেই ওই যে বিডিআর এর যারা কমিশন বিডিআর তদন্তের জন্য যে কমিশন করছিলেন ইউনুস, তারা ওখানে ছিলেন। সেখানে উনি প্রথম দিকে একটা কথা, যে ছবিগুলো আপনারা আজকে এখানে দেখছেন আমি কিন্তু ওটার সাক্ষী, ওইখানে কিন্তু আমি ছিলাম। সো আমি এগুলা দেখে আমি সেই জায়গায় ফেরত গেছি। উনি কিন্তু নিজেকে একজন সাক্ষী হিসেবে মানে প্রেজেন্টও করেছিলেন। হ্যাঁ, এবং সেনাবাহিনীর তখনকার বিডিআর এর তদন্ত কমিটির যে চেয়ারম্যান, সে জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রী তখন, স্বরাষ্ট্র উপদেষ্টা। সো উনি কিন্তু ওই সময় এই অ্যালার্টটা করেছিলেন, কিন্তু দেখা গেল যে তার এই অ্যালার্টটা শোনে নাই। এটা একেবারে কি বলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ছুঁড়ে ফেলে দিয়ে এই কমিশন কিন্তু কাজ করেছে মানে তারা মিটিং করেছে। তাদের পুরা বক্তব্যের মধ্যে আমি যেটুকু পাইছি সেটার মধ্যে তারা কারোর সাথে 8 ঘন্টা পর্যন্ত কথা বলছেন। মানে ওনারা চা নাস্তা খাইছেন, কথা বলছেন, এটা ঠিক আছে। কিন্তু আবার ওখানে বলছেন যে এটা ফ্লড একটা রিপোর্ট। সেখানে বলছেন যে এত বছরে অনেক হারায় গেছে, অনেকে বিদেশে চলে গেছে। মানে দায়ক সারা গোছের কথা বলতেছে, কিন্তু ওই রাজনৈতিক যে বয়ানটার জন্য তাদেরকে নেওয়া হয়েছিল, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেটা গত নভেম্বরে গত নভেম্বর থেকে যে বয়ানটা ডাক্তার শফিকুর রহমান বলে আসতেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা নিজে জড়িত এবং আওয়ামী লীগের নেতৃত্ব জড়িত, এবং স্পেসিফিক যা বলছেন আজকে যে রিপোর্টটা দেখলেন নভেম্বরে কিন্তু বক্তৃতা দিয়েছেন, সেটা একেবারে সেই রিপোর্টের অলমোস্ট হুবহু একটা কপির মতো, যে এখানে আওয়ামী লীগ জড়িত, শেখ হাসিনার গ্রিন সিগন্যাল আছে, এই বক্তব্যটা। তো এই যে একটা পলিটিক্যালি মোটিভেটেড একটা কমিশন হয়েছিল, সেই পলিটিক্যালি মোটিভেটেড কমিশন তার পলিটিক্যাল পারপাস সার্ভ করেছে। দিস ইজ নট এ রিপোর্ট এট অল। যদি এখন কগনিজেন্স এর সামনে যায়, কারণ রিপোর্ট না, এই জন্য আমি বলছি যে তারা যে কথাগুলো বলতে চাইছে সেখানে কতগুলি এভিডেন্সের কথা বলেছে, যে তারা জানতে পেরেছে হইলো কোথা থেকে, যে ইয়ের কি বলে ভারতীয় সংশ্লিষ্টতা। তারা ভারতীয় সংশ্লিষ্ট উদাহরণ কি দিয়েছে? ভারতীয় সংশ্লিষ্ট উদাহরণ তারা দিয়েছে ওই সময়কালে 900 কতজন বা 800 কতজন আসছিল, যাওয়ার সময় কম গেছে, মানে 67 জন কম গেছে, এদের গতিবিধি তারা বের করতে হবে। তাহলে তদন্ত করলেন কি? আপনারা যদি নাই পারেন তদন্ত করবেন। তারপর আরেকটা করলেন যে সাহারা খাতুন যখন এক লোকজন নিয়ে যান, সেটার কথা বলতে গিয়ে উনি বলছেন তারা 20-25 জন গেল, 300 জনের মতো বেরিয়ে গেছে। এখন সেটার প্রুফ কি? প্রুফ নাই তাদের কাছে। ঠিক আছে, অথবা অভিযোগ করলো। আরেকটা কি করলো? থার্ড করলো হলো আওয়ামী লীগকে সম্পৃক্ত করেন, তাপসকে সম্পৃক্ত করে। বলছে তাপস খেলার মাঠে ওখানে সেখানে এবং মসজিদে বসে কনস্পিরেসি। মসজিদ কি কনস্পিরেসির জায়গা হইতে পারে? ওনারা মসজিদকে কি মনে করেন?
মসজিদে তাহলে তাপস ওখানে শুক্রবার দিন নামাজ পড়তে যায়। আসলে মানুষের গলাগুলো তো সে লোকাল এমপি, সে তো যেতেই পারে। তো ওখানে সে কেন গেল এবং ওইটাই তার দোষ হয়েছে। এখন সে খেলার মাঠে খেলা দেখতে যায় কেন? এটা দোষ হয়েছে। এখন আমি জানি না তাপসের ইনভলভমেন্ট কতটুকু কি এটা আমি জানি না। কিন্তু আমার কথা হলো যে কথাগুলো তারা বলেছে এটা মানে হাওয়ায় ভাসা মানে জামাত যে কথাগুলো বলছে একদম স্ট্রেইট ফরওয়ার্ড। আমার মনে আছে শফিক সরাসরি বলছে শেখ হাসিনা এটার সাথে জড়িত। এই প্রথম তারা কিন্তু এইভাবে একেবারে একটা বয়ান নিয়ে আসে। সেই বয়ানটাই এই রিপোর্টের মধ্যে এসছে। তারা প্রথম থেকে বলছে একটা বিদেশি শক্তি এটার মধ্যে জড়িত। এটা বয়ান দিয়েছে। সেই বয়ানটা এখানে বিদেশি শক্তি বলে ভারতকে কিন্তু লেজে লাগিয়ে দিয়েছে যে ভারত থেকে এতজন আসা যাওয়া করছে ৬৭ জন বা ৬৮ জনের তারা হিসাব নিকাশ পায় না। এই যে হিসাব নিকাশ পায় এই যে একটা গোজামিলের একটা রিপোর্ট, এই রিপোর্টের আলটিমেটলি এটা হলো এই রিপোর্টটা হচ্ছে কিসের ধরনের জানেন? আমরা প্রথম দিকে যখন দেবপ্রিয় ভট্টাচার্য একটা রিপোর্ট দিছিল ওই যে কি বলে ডলার চুরির একটা $240 বিলিয়ন না কত বিলিয়ন ডলার চুরির একটা গাঁজাখুরি একটা রিপোর্ট ছিল মানে সেই এটাও একটা গাঁজাখুরি একটা রিপোর্ট। এটা হলো একেবারে জঙ্গিদের দ্বারা জঙ্গিদের নির্দেশিত জঙ্গিদের স্ক্রিপ্টের একটা রিপোর্ট। জি, তো এই হামলার সঙ্গে তো জঙ্গি সংশ্লিষ্টতার কথা অভিযোগ অনেকদিন ধরেই আমরা শুনছি। তো তাহলে এখন মানে জঙ্গিরা জঙ্গিদেরকে খালাস করে দিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করলো, বিষয়টা কি এরকম হয়ে দাঁড়ালো? না, আপনি যদি আরো একটা জিনিস আমি আপনাকে বলি যে ওনারা কি উদাহরণ দিল একটা যে আমি না মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। আরেকটা উদাহরণ দিয়েছে। বলছে যে এই রিপোর্টের মধ্যে আছে সেটা হলো শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আর শেখ হাসিনা তো ২ মাস মাত্র ক্ষমতায়। বুঝতে পারছেন যে এটা যে ভুল স্ক্রিপ্ট হলে যা হয়, স্ক্রিপ্টিং এ ভুল যেটা বলছে যে শেখ হাসিনা তার জন্য এই কাণ্ড ঘটাইছে। সিগন্যাল দিয়েছে। ঠিক আছে? কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা যদি গ্রিন সিগন্যাল দেন ক্ষমতায় থাকার জন্য মাত্র ২ মাস হলো ক্ষমতায় আসছে তারা। জি। সো এটা একটা বলতে পারেন যে জঙ্গিরা নিজেদের দায়ভার যেরকম এখন এই যে একজন ঘাতক যাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার মুক্তি দেওয়া হলো নায়েব আমির, আমি তার নাম মুখে আনতে চাই না, ঘাতকের নাম আমি মুখে আনতে চাই না। সে বলতেছে কি তার কথা আপনি শুনবেন ৭১-এর মুক্তিযুদ্ধ তারা করছে। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করে নাই, এটা ওইটা কোনো তারাই মুক্তিযুদ্ধ করেছে। এই যে বয়ান চেঞ্জ করা, তো আপনি এই বয়ানের মধ্যে হয় কি কিছু অন্ধ সেবক থাকে, অন্ধ বিশ্বাসী থাকে, তারা কিন্তু এই কথাগুলি বিশ্বাস করবে। তারা বলবে যে হ্যাঁ জামাত তখন জামাতের কায়দা করে নিয়ে বা জামাতের বিরুদ্ধে এগুলা করতেছে, আসলে জামাতই কিন্তু মুক্তিযুদ্ধ করছে। এই কথা কালকে বলেছে। এইটা পার্ট অফ ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা তারা জঙ্গিরা তাদের নাম মোছার জন্য এগুলো করতেছে। তো এটা তো কোনোদিন মুছবে না রে ভাই। আপনার জাহাঙ্গীর আলম চৌধুরী তো এই রিপোর্টটা করেছে, তো সে তো কমিশনের তদন্ত করেছে, তখনকার বিডিআর কমিশনের তদন্ত, সেটা দিয়ে সেনাবাহিনী থেকে তারা এদের বিচারের ব্যবস্থা করছে। তো এটা করে নাই, সিভিল কোর্টে বিচার হয়েছে না, দীর্ঘ বিচার হয়েছে না, বিচার একদম উচ্চ পর্যায়ে পর্যন্ত গেছে না। তো এটাকে এখন আপনি কি বলবেন যে ওই তদন্ত রিপোর্টটা ভুয়া, যেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত বিডিআর সদস্যদের ফাঁসি দিয়েছে, ওটা ভুয়া। তার মানে আপনি ওই নিম্ন আদালত ভুয়া, তারপর নিম্ন আদালত জজ আদালত ভুয়া, তারপর আপনার হাইকোর্ট ভুয়া, আপনার আপিল কোর্ট ভুয়া, কোনটা বলবেন? আপনি বুঝতে পারছেন এই তদন্ত কমিশনের এই জিনিসটা যে তারা এটা কতটা ফালতু, মানে এটা কি আপনি কোন জায়গায় আপনি নিতে পারবেন যেটা দেবপ্রিয় পারে নাই, তার গাঁজাখুরি গল্পটা কোথা খাওয়াইতে পারে নাই, এমনকি ইউনুস এটা প্রকাশও করতে পারে নাই। দেখেন আমার বিশ্বাস বিডিআর রিপোর্ট প্রকাশ হবে না। কিন্তু তারা তো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আওয়ামী লীগের এখন যেমন কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, এরকম পুরো দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই কিছু একটা ফাঁদছে, এরকম তো আমি শুনতে পাচ্ছি। না, আওয়ামী লীগকে শুনেন, এই জিনিসটা আসলে আমি জানি না। আপনি যদি ওপেন হার্টে কথা বলতে দেন, আওয়ামী লীগ কি নির্বাচন চায় ফেব্রুয়ারিতে? আমি আপনাকে জিজ্ঞেস করি, চায়? সেটা আমি বলতে পারি না। আপনার কি মনে হয়? হ্যাঁ, তারা ইউনুসের অধীনে নির্বাচন চায় না। দ্যাটস অল। তারা তো ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। এখানে নির্বাচন চায় কে? একমাত্র দলকে, বিএনপি। কেউ তো নির্বাচন চায় না, ওরা তো বলছে ঠেকাবে রে ভাই। আওয়ামী লীগ বলেছে এটা ঠেকাবে তারা, তো আওয়ামী লীগ ঠেকাক।
আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে আওয়ামী লীগ ঠেকাই দিবে, এটা আমাদের ঘোষণা দিয়েছে। সো আওয়ামী লীগ শুড সলভ ইট। তারা যে ঘোষণা দেয়, তারা যে সিদ্ধান্ত নেয়, সেটা সিদ্ধান্ত করুক। কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ তো অলরেডি ভাই সাইড লাইনে ফেলে দিছে। আওয়ামী লীগের আর কোনো আশঙ্কা তো নাই। শেখ হাসিনার ফাঁসি দণ্ড দিয়ে বসে আছে, শেখ হাসিনাকে আরেকটা ফাঁসির জন্য চিন্তা ভাবনা করবে? আর জাস্ট আপনার উপরে যদি একবার গুরুদণ্ড চেপে বসে, সেই গুরুদণ্ডের পরে আরো বড় গুরুদণ্ড তো আর নাই আপনার। আওয়ামী লীগকে নিষিদ্ধ তো অলরেডি কার্যক্রমে নিষিদ্ধ রে ভাই। আওয়ামী লীগ তো মানে নির্বাচনে যেতে পারতেছে না, তার রেজিস্ট্রেশন স্থগিত। আর কি কি করবে আওয়ামী লীগকে? পার্মানেন্ট নিষিদ্ধ করতে। এই নিষিদ্ধ আর ওই নিষিদ্ধের মধ্যে পার্থক্যটা কি? সাইফুল ভাই, আপনি যা বললেন যে জামায়াতের শফিকুর রহমান যেই বয়ান বক্তৃতা দিয়েছিল হুবহু সেই কমিশন একই রিপোর্টই দিয়েছে, হুবহু সেটি। এখানে একজন দর্শক মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহের পেছনে জড়িত জামাত। আপনার নিশ্চয়ই বিডিআর বিদ্রোহের সময়কার ঘটনা আপনি মনে আছে, তখন আপনি চ্যানেল আইয়ে ছিলেন। জামাত কিন্তু ওই ঘটনায় খুবই উৎসাহিত ছিল। আপনার নিশ্চয়ই সেই সময়কার ঘটনা মনে পড়ে। সেই সময়কার ঘটনাবলীর কথা আমি যেটা বলতে পারি সেটা হলো, আমি ওই সময়টা আমি দেশের বাইরে ছিলাম, আমি অস্ট্রেলিয়াতে ছিলাম। তো ওখান থেকে আমি সার্বক্ষণিক আমার আমি টিম বলতে পারেন যে বিডিআর এর ওখানে যাওয়া আসা থেকে শুরু করে সবকিছুই আমি অর্গানাইজ করেছি, কিন্তু আমি দেশে ছিলাম না। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা এইটা ওই সময় যে দুটা কথা প্রচলন, একটা বড়ভাবে প্রচলিত ছিল আর একটা ছোটভাবে প্রচলন করার চেষ্টা করা হয়েছিল। একটা প্রচলিত ছিল যে জঙ্গিরা প্রতিশোধ নিয়েছে, আপনার কর্নেল মুজিব থেকে শুরু করে এদের উপরে জঙ্গিরা শহীদ। এই জঙ্গিরা কারা? এর জঙ্গিরা তো জামাতের সমর্থক, সিম্পল। এইটার ব্যাপারে আমাদের অঙ্ক কষার কোনো দরকার নেই। যারা জঙ্গি এরাই জামাত। এতে আমি এর বাইরে অনেকে বলে না অমুক অমুক আদর্শের, হলে অমুক অমুক তমুক, আমি এর মধ্যে ধারে পাশে নেই। যারা একবার অস্ত্র হাতে নিয়ে বাঙালিকে মারতে আসছে তারা সবগুলো জামাত। এতে কোনো এক একটা এক এক নাম দিয়ে এক এক দেশ থেকে টাকা আনে। এটা বেসিক্যালি এক একটা এক এক নাম দিয়ে, এই যে এবি পার্টি, এরা টাকা আনার জন্য আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এক একটা এক এক পার্টি টাকা দিচ্ছ, এরা সব এক। এগুলা কিন্তু ওই যে বলে না রসুনের কোষ সব জায়গায় যায়, এক জায়গায় তারা এক হয়ে থাকে। তো সেই সময় তারা যে বয়ানটা আছে ওই বয়ানটাকে তারা উল্টানোর জন্য এই যে প্রাণপণ চেষ্টা করেছে এইবার এই জঙ্গি উত্থানের পরে। এতদিন তারা পারে নাই। এতদিন কিন্তু জাহাঙ্গীরের কমিশনের রিপোর্টে কিন্তু এর কোনো কিছু নাই। সো এতদিন তারা এই বয়ানটা প্রতিষ্ঠা করে, বয়ানটা প্রতিষ্ঠার কথা শুরু করলো কবে থেকে? জাস্ট আপনার বলি, খুব সম্ভবত 22 নভেম্বর অথবা 23 নভেম্বর, যদি আপনি খুঁজে দেখতে পারেন 24-এর, মানে অগাস্ট সেপ্টেম্বর 1 মাসের মধ্যে তারা এই কমিশন গঠন করার জন্য চাপাচাপি করলো। এবং আপনার মনে আছে কিনা, আপনার দেশ থেকে ইউরোপের কয়টা দেশ থেকে এমন প্রচারণা চালানো হলো যে বিডিআর এর সাধারণ সদস্যকে এখনই মুক্তি দাও, ওরা হলো নিরপরাধ। হয়েছে না? মনে আছে? এবং সেটাতে প্রভাবিত হয়ে কিন্তু যে অফিসাররা মারা গিয়েছেন তাদের সন্তানরাও কিন্তু এক ধরনের সন্দেহের মধ্যে গেছেন যে এই তদন্ত রিপোর্ট ঠিক মতো হয় নাই, এটা তারা বলে ফেলছে। যখন দেখলো যে এদের সবারই ছেড়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আবার তারা যে প্রতিবাদ করছে, কিন্তু ততদিনে কিন্তু সব খালাস হয়ে গেছে। ওই ক্যাম্পেইনটার কথা মনে আছে? দ্যাট ওয়াজ এ কনসার্টেড ক্যাম্পেইন। এবং জামাতের আমির শফিক এটা শুরু করার পর থেকে এই ক্যাম্পেইনটা করা হয় এবং ইউনুস এটাকে পিক করে এই কমিশনটা করে দেয়। সেই সময় আপনি ফেব্রুয়ারিতে অনেকদিন ওয়েট করে আছে, সেনাপ্রধান বলছে যে এনাফ ইজ এনাফ, যা করার করছো আর এটা করবা না। কিন্তু ওরা থামে নাই, কারণ ওরা তো জঙ্গি। ওদের তো আপনার জঙ্গির কিন্তু বুক পেট নাই বলে, হ্যাঁ, জঙ্গির পেট নাই। আপনি এই যে ফজলুল কি জানা, ফজলুর রহমানকে খালেদা জিয়া পানিশ করেছিল তার ওই যে কি যেন কোন এলাকায় যেন ওই যে ওই বিএসএফ এর সাথে সংঘর্ষের কারণে বিএসএফ মারা গেল, যে এই হলো কি পাদোয়া না কি যেন কোন, আমি ভুলে যাই আর কি, পদুয়া বা এরকম একটা, হ্যাঁ, বিডিআর অপারেশনে। সেই জন্য তারা ওই ইয়ে থেকে তারা সরাই ফেলছিল। আর সেই কিন্তু এক সেমিনারে বলেছে যে এই শেখ হাসিনার জন্য আমি মেজর জেনারেল হইতে পারছি, শেখ হাসিনাই আমাকে, খালেদা জিয়া আমার সরাই দিয়েছিল, উনি অভিযোগ করছেন। কিন্তু তারা দেখেন সময় এবং সুবিধার মধ্যে, এরা হলো লুঙ্গির তলায় থাকে, সময় সুবিধা পর্যন্ত মেজর জেনারেল পর্যন্ত হয়েছে শেখ হাসিনার এর সাথে খাতির দিয়ে, আবার যখন প্রয়োজন হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবার জামাতের লুঙ্গির তলায় চলে গেছে। দিস বাট দে আর। আমি তার বক্তৃতা নিজে শুনছি, সে নিজে বলছে যে শেখ হাসিনা তাকে মেজর জেনারেল বানিয়েছে আর খালেদা জিয়া তাকে সরাই দিছিল। এরা এরকম। এখন এখানে একজন মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহের পেছনে ভারতকে কেন জড়ানো হলো? আমি যেটা বলি সেটা হলো ওই সময়টায় আমি খুব ঘনিষ্ঠভাবে, মানে আমি দেশের বাইরে থাকলে খুব ঘনিষ্ঠভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। তখন একটা বয়ান চালু করার চেষ্টা করা হয়েছিল।
সেই সময় বয়ানটা যেটা ছিল যে এটার সাথে বিদেশি শক্তি জড়িত। তো বিদেশি শক্তি কে দেবে? সেখানে আপনি মনে আছে নিশ্চয়ই বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট করার এখন উর্দু ভাষায় কথা শোনা গেছে, মানে কি জানে হিন্দি ভাষায় কথা শোনা গেছে। আর সেটার কাউন্টারে একটা টেলিভিশনও কিন্তু এক ধরনের ইয়ে করলো না, এরা ইয়ের কি বলে সিপাহীরা এগুলা করছে, তাদের ক্ষোভ থেকে অমুক থেকে, এখানের সাথে অন্য কিছু জড়িত না। এই যে ধরেন কাউন্ট, মানে একটা জিনিস বয়ান চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ডিফেন্সে গিয়ে আপনি যখন আরেকটা বয়ান চালু করলেন তখন আপনি বিতর্কিত করলেন জিনিসটাকে। দ্যাট টেলিভিশন আমি বলবো ডেলিভারেটলি ওটাকে বিতর্কিত করেছে টু ডিফেন্ড করার কোনো দরকার ছিল না। ওখানে ট্রুথ বের হওয়া উচিত ছিল। ওই টেলিভিশনটা ডিফেন্ড করার চেষ্টা করছিল, না 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 এরকম বিদেশি কেউ ছিল না, দরকার ছিল না তো এটা। এইটার কারণে এটাকে আরো সমাজে গাঢ় করা হয়েছে, কারণ এই বয়ানটাই কিন্তু সব সময় জামাত বলে আসছে। তারপরে পিক করে বিএনপি কখন জানেন? খালেদা জিয়ার ব্যাপারটা আমি যদি বলি, আমি মরিয়াটির ইয়ের কেবল এর উদ্ধৃতি দিয়ে আপনাকে বলতে পারি, মরিয়াটি খালেদা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন। আমি অনেক বড় কেবল তার জিনিসটা বলেছেন কি যে উনি বৈঠকে উনি সরকারের সমালোচনা, সরকারের এটা হ্যান্ডলিং এ ব্যর্থতা এক। ২ নম্বর হলো যে সাহারা খাতুনকে যেহেতু পাঠাচ্ছে তখন পদত্যাগ করতে হবে দাবি। ৩ নম্বর হলো জাহাঙ্গীর কবির নানককে এইটার এই যে টিম লিডার বানায়, এটা খুব ভুল হয়েছে। এখানে কোনো সামরিক নেতাকে করা বা সামরিক জেনারেলকে বা সাবেক চিফ অফ স্টাফকে করা উচিত ছিল। তারপরে উনি উদাহরণ দিয়েছেন জিয়াউর রহমান কিভাবে ওই যে কি বিপ্লব বাহিনীর বিদ্রোহ কিভাবে দমন করছে সেটা উদাহরণ দিচ্ছে। এগুলো সব মরিয়াটি কিন্তু সব ডিটেল লিখছে। ওখানে খালেদা জিয়া একবারও বলে নাই বিদেশি শক্তির কথা। এবং মরিয়াটির একটা কেবলের মধ্যে আছে, ওই দিন তারা বলছে তাদের দুজন অপারেটর কিন্তু ইয়াতে ছিল, পিলখানা এলাকাতে ছিল এবং খুব ডেঞ্জার জোনের মধ্যে কিন্তু তারা ছিল। এবং সেখানে স্পষ্ট লেখা মরিয়াটির কেবলে যে দে ডিডন্ট ফাইন্ড এনি ফরেন ইনভলভমেন্ট আউটসাইড ইনভলভমেন্ট ইন দি ইয়ে। এটা হলো আপনার নিশ্চয়ই মনে আছে যে দূতাবাস পাওয়া সেদিন। সাইফুল ভাই আপনি কথা শেষ করতে পারেননি। না, আপনি কথা শুরু করছেন এই জন্য। আচ্ছা, না আমি বললাম যে আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা প্রায়শই বলতেন যে ক্যান্টনমেন্ট থেকে সেদিন ভোরবেলাতে খালেদা জিয়া কেন বেরিয়ে গিয়েছিলেন। এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই বিডিআর বিদ্রোহের নেপথ্যের কারণটি জানা যাবে। মরিয়াটির ওখানে কিন্তু এই উত্তর আছে। মরিয়াটির ওখানে খালেদা জিয়া প্রথমেই অভিযোগ করছে, প্রথমেই মরিয়াটির ওখানে লিখেছে যে খালেদা জিয়া কমপ্লেইন্ট, দূতের কাছে কমপ্লেইন্ট করছে। ওখানে কিন্তু শমসের মোবিন চৌধুরী সহ আরো কে কে ছিল সিনিয়র লিডার্স। হ্যাঁ, শমসের মোবিন চৌধুরী তখন বোধহয় পররাষ্ট্র বিষয়ক কিছু একটা, হ্যাঁ শমসের মোবিন চৌধুরী ছিলেন। তো সেখানে খালেদা জিয়া কমপ্লেন করলে 2-3 দিন হয়ে গেল আমি প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে যোগাযোগ করার প্রাণান্তকর চেষ্টা করবো, আমরা পারি না। যতটুকু বাংলা ভাষায় আমি বলতে পারি, ইংরেজিটাও ডিফারেন্ট। আমি যে অনেক প্রাণ চেষ্টা করছি 2 দিন। তখন মরাটি তাকে বলছে যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়েছে যে 3 দিন ওরা যোগাযোগ করতে পারেনি। খালেদা কোনো উত্তর দেননি। তিনি কিন্তু ছিলেন না, এটা কিন্তু এটারই প্রমাণ করে যে উনি ছিলেন না। যে কারণে ওই সময় শেখ হাসিনার ওই বক্তব্যটা, এগুলো কোনদিন আসলে আমরা সাংবাদিকতা করতে গিয়েও আমরা কিন্তু আমরা এগুলো নিয়ে কোনদিন ডেপথ রিপোর্ট করে না, আমরা সব হালকার উপর দিয়ে গেছি সবাই, সারফেস রিপোর্টিং করতে হয়েছে কারণে না। আপনি কেন যখন এই বিষয়গুলো আলোচনা হয়, আপনার একজন সাংবাদিকত্ব বা এটা ইলেকট্রনিক মিডিয়াতে সম্ভব ছিল না, কিন্তু একটা প্রিন্ট মিডিয়াতে এটা সম্ভব ছিল। খালেদা জিয়া আসলে কোথায় ছিলেন, যেহেতু এই অভিযোগটা প্রধানমন্ত্রী করছেন। এবং ওই কেবলের মধ্যে যখন মরিয়াটি তাকে পাল্টা প্রশ্ন করছে, তিনি কোনো উত্তর দেননি। ওই 3 দিনের কথাই কিন্তু মরিয়াটি তাকে পাল্টা জিজ্ঞেস করবে যে প্রধানমন্ত্রী কার্যালয় বলা আপনার সাথে ওনারা যোগাযোগ করতে পারেনি, তো উনি কোনো উত্তর দিতে পারেনি। কিন্তু আমাদের কোনো প্রিন্ট মিডিয়া তো এটা ডেপথে যেতে পারতো, 6 মাস পরে তো যেতে পারতো, বা এখনো যেতে পারতো। কিন্তু এটা কি কেউ গেছে? মরিয়াটি যে প্রশ্নটা সেই সময় করে গেছে, এটা তো আপনি এখন পর্যন্ত আমরা এটা রিভিল করতে পারিনি অ্যাকচুয়ালি খালেদা জিয়া ওয়াজ হোয়ার শি ওয়াজ। এটা হয় নাই তো, এটা সলভ হয়নি। আসলে এমন না যে উনি ইনভলভ, এটা আমার মনে হয় না। উনি এই পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য সরে গেছেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার, যে কেউ এটা করবে।
তার দলের নেতারা তাকে নিরাপদে সরিয়ে নিয়েছে, এটা বলবে। কিন্তু উনি ইনভলভ, এটা আমি 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 এটা বিশ্বাস করি না, কারণ সে আমি জানি না, তার ছেলে ইনভলভ হইতে পারে, কারণ তার ছেলের এই এই ইতিহাস আছে, কিন্তু খালেদা জিয়ার কি এরকম ইতিহাস আমি জানি না। যদিও খালেদা জিয়া বলছেন যে গ্রেনেড পকেটে করে নিয়ে এসে গেছেন, অনেক কুৎসিত কথা বলেছেন, এটা সত্য, কিন্তু খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তার শরীরের অবস্থা জানেন কিছু আপনি? না, আমি এক্স্যাক্টলি জানি না, শুধু জানি যে উনি ইয়েতে আছেন, কিনা বলে ভেন্টিলেটরে আছেন। ভেন্টিলেটরের ব্যাখ্যা ডিফারেন্ট। আমার বাবা কিন্তু প্রায় 3 মাস ভেন্টিলেটরে ছিলেন, বাট হি সারভাইভড 2 বার, একবার না 2 বার উনি ভেন্টিলেটরে ছিলেন, বাট হি সারভাইভড। সো ভেন্টিলেটরে যাওয়া মানে কিন্তু এটা সেফটি, মানে সেভ করার জন্য এটা করা হয়। এর মানে এই না যে শি ইজ গন অর হি ইজ গন। আমার বাবা 3 মাস ছিল, 3 মান্থস। আমি এভরি সিঙ্গেল নাইট আমার বাবার কাছে থাকতাম এই সময়টাতে, হ্যাঁ, হসপিটালে। আমার মাও 3 দিন ছিলেন লাইফ সাপোর্টে। তো এটা আসলে নিজে নিজেকে সাপোর্ট করতে না পারার পারলে কারণে সাপোর্ট মেশিন করা হয়। সাপোর্ট করানো আর কি। তো আমরা তার আরোগ্য মুক্তি আর ভেন্টিলেটর কথাটা বলে একেবারে হালকা করা, আমাদের দেশে এটা খুব প্রচলিত। ভেন্টিলেটরে দিছে, লাইফ সাপোর্টে দিছে, লাইফ সাপোর্টে যে কোনো সময় যেতে পারে। ওনার ডায়ালিসিস সময় তো ওনারা লাইফ সাপোর্টে নিতে হইতে পারে, রাইট, তাই না? যাই হোক, আজকে এটা নিয়ে আজকে আর কথা না বলি। আরেকটি বিষয় যে এই বিডিআর বিদ্রোহের মানে সময়ে যে একটা জঙ্গিদের সংশ্লিষ্টতা ছিল, অনেকে বলেন যে একদম এই কমিশন রিপোর্টে যেটি এসেছে যে আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা এই এটা তো হাস্যকর, 2 মাস হয়েছে তখন মাত্র ক্ষমতায়। না, শুধু তাই নয়, যেই অফিসারদেরকে হত্যা করা হয়েছে, আপনি ধরেন কর্নেল গুলজার, কর্নেল মুজিব, এরকম নাম ধরে ধরে আপনি যদি প্রত্যেকের ট্রাক রেকর্ডটা দেখেন, তাদের অধিকাংশই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এবং জঙ্গি নিধনে খুবই সক্রিয় ভূমিকা রেখেছিলেন। হ্যাঁ, তাহলে কেন মানে মানে এখন জঙ্গিরা কি নিজেদেরকে আসলে দায় মুক্তি করতে চাইতেছে? জঙ্গিরা এটা অন্যের ঘাড়ে চাপাতে চাচ্ছে, যেটা সরি ওই যে ঘাতকটা যেটা দাবি করছে মুক্তিযুদ্ধ নাকি মুক্তিযোদ্ধারা করে নাই, তারা করছে, রাজাকাররা করছে, সরাসরি দাবি করছে, জনসভায় বক্তৃতা দিয়া দাবি করছে। তো জঙ্গিরা তো এটা আপনার এটা বলো না, দেখবেন যে এই এই জঙ্গি আন্দোলনের মধ্যে একটা শব্দ বাংলাদেশে আসছে, হলো বয়ান। বয়ান কিন্তু আমরা আগে শুনতাম যে হুজুর মাওলানারা বয়ান দেন, বলছো শুনতেন না, ওনারা যে বয়ান দেন। এখন এরা কিন্তু চালু করছে বয়ান। এখন সেই বয়ান ওনারা এস্টাবলিশ করতেছেন যে মুক্তিযোদ্ধারা করে নাই, কিসের কি মুক্তিযুদ্ধ করছে রাজাকাররা। তাহলে আপনি কি করবেন? একটা জেনারেশনের কিছু লোক তো বিশ্বাস করবে। আপনি একটা বাচ্চা ছেলের একটা ইন্টারভিউর কথা বলে, আমরা না এগুলো দেখলে মাঝে মধ্যে খুব শঙ্কিত হই যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু দিস কান্ট্রি। একটা বাচ্চা বলতেছে তার মাথার মধ্যে তার তার বাবা কি করে সে জানে না, কোন দল করে জানে না, বাট শিবির ভালো। কেন ভালো সে বলতে পারে না। জামাত ভালো কেন ভালো, ইসলামের কথা বললো, তা ইসলামের কি কথা বললো জানি না, সে কিন্তু বলতেছে। এবং তার সাথে অন্যান্য ছেলে, 2-3টা ছেলে, তারা তার কথা শুনতেছে এবং ওই যে সাক্ষাৎ, এটা ইন্টারন্যাশনাল সাক্ষাৎকার, শিখায় দেয়া করছে। সে কিন্তু প্রভাবিত করে ফেলছে 4-5টা ছেলেকে। ওই 4-5টা ফেলবো যে হ্যাঁ ইসলামের কথা বলে, তাহলে তো ওই দল ভালো। এখন দেখেন এইটুক বাচ্চা, মানে কত 2-3-তে পড়ে। এই ছেলেটা যখন বড় হবে, যেই ছেলে বা মেয়েকে ধরেন এই যে বাংলাদেশ টেলিভিশনে কি পুরস্কার হতো না, শিশু কিশোরদের কি একটা অনুষ্ঠান হতো না, কি যেন, নতুন করি নতুন ছেলে বা মেয়েটা জিয়াউর রহমান হাতে পুরস্কার দিয়েছে, আপনি সেই ছেলেটার মাথার মধ্যে বা মেয়েটার মাথার মধ্যে কি জিয়াউর রহমান নাই? এটা কি আপনি দাঁড়াইতে পারবেন? এখন এই বাচ্চাটার মাথার মধ্যে কিন্তু আপনার দাঁড়িয়ে দিচ্ছেন যে ইসলাম করে বলে জামাত ইসলাম ভালো, শিবির ভালো। কত বছরের বাচ্চা? 3 ক্লাস 3 অথবা 4-এ পড়ে। তার সাথে আরো 4-5টা জুটাই ফেলছে, কিন্তু ওরা এর কথা শুনে মাথা নাড়তেছে, হ্যাঁ হ্যাঁ এটা ইসলাম ঠিক আছে। কিন্তু আবার ওরা জিজ্ঞেস করতেছে তোমার বাবা কে? আমি জানি না আমার বাবা কি করে। তো দিস ইজ হাউ দে আর ট্রেনিং পিপল। তারা কিন্তু আপনার মগজে ঢুকে এটা করতেছে। বুঝতে পেরেছি। মানে আমি শেষ করবো সাইফুল ভাই, আপনারও তারা আছে একটু আমি জানি, যে বিডিআর বিদ্রোহের পেছনে একটা বড় কারণ আমরা তখন শুনেছিলাম যে সেনাবাহিনীকে উস্কানি দেয়া, তারা যাতে করে জড়িয়ে পড়ে এই ঘটনার মধ্যে, তাহলে সরকার উৎখাত করা সম্ভব। তখন তো শেখ হাসিনা সরকার পড়েই যাচ্ছিল প্রায়, তাই না? মরিয়াটির কেবল কিন্তু এই কথাটাই আছে, দি গভর্নমেন্ট সার্ভাইভড। এক্স্যাক্টলি, 4-5 দিন পরে বলছে সার্ভাইভ করছে।
আপনার মনে আছে যে শেখ হাসিনা যখন ক্যান্টনমেন্টে গেলেন অফিসারদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য, মনে আছে আপনার নিশ্চয়ই? হ্যাঁ, সেই হ্যাঁ, সময় আমি দেশে। জি জি। তো কি বলবো, শেখ হাসিনার সরকার তো তখন বরং উৎখাত হওয়ার পথে ছিল। তো সেই তারা সেনা বিদ্রোহটা শেখ হাসিনা সম্ভবত দমন করতে পেরেছিলেন বা তাদেরকে ম্যানেজ করতে পেরেছিলেন। তো এখন তারা কি করতে চাইছে? ওই সাহসিকতার কারণে ওটা ম্যানেজড হতে পারছিল। মানে এখন কি আপনার এটার কনসিকুয়েন্সেস, এই বিডিআর এই রিপোর্টের কনসিকুয়েন্সেস কি দাঁড়াতে পারে? এই বিডিআর রিপোর্টার একটা হলো জঙ্গিরা খুশি হয়েছে, জঙ্গিরা এটেছে, কিন্তু এই বিডিআর রিপোর্ট কোনোদিন প্রকাশ হবে বলে আমার মনে হয় না। এটা ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের সেই গাঁজাখড়ি রিপোর্টের মতোই একটা রিপোর্ট হিসাবে আস্থা করে বা ওই যে লকারের মধ্যে থেকে যাবে। কারণ এখানে আপনার এই রিপোর্টের যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চাই, এই রিপোর্টের সম্পর্কে এক স্টেপ আগাইতে চাইলে তো আপনার আগে জাহাঙ্গীর আলম চৌধুরীকে বরখাস্ত করতে হবে। কারণ তার রিপোর্টে কারণে এতগুলি বিচার হয়েছে, এতগুলি ফাঁসি হয়েছে, এতগুলি জেল হয়েছে। তো তার বিচার তো আগে হইতে হবে। তখনকার সেনাবাহিনী প্রধানের বিচার হইতে হবে, তখনকার ডিজিএফআই প্রধানের বিচার হইতে হবে, সবার তো বিচার হইতে হবে রে ভাই। তো সেটা জি করতে হবে, সেটা করুক না আগে, সেটা আগে জাহাঙ্গীর আলম চৌধুরীর চাকরিটা খাক আগে দেখি। জি। আমি শেষ করব কি শেষ করব তার আগে আরেকটা প্রশ্ন আমার ছিল, কিন্তু আমি ভুলে গেলাম প্রশ্নটি। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। ও, ভারত কি করতে পারে? মানে যেহেতু ভারতকে অভিযুক্ত করা হয়েছে, ভারত কি করতে পারে? এখানে দেখেন, আমি জানি যে এই আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটার ভিতরে, হ্যাঁ, এটা নিয়ে খুব আলোচিত একটা ব্যাপার। আমাদের দেশে দুটো জিনিস এখন খুব আলোচিত বিষয়। একটা হলো দোহা, যেটার আমি কোনো অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পাই নাই। আমি নিজে থেকেই বলতেছি, আমি দোহা মিটিং এর কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমি এখনো খুঁজতেছি। নিশ্চয়ই হয়তো এত আলোচনা হচ্ছে, এটা কিন্তু ভারতীয় মিডিয়া থেকে কিন্তু এই প্রচারণার চালানো হচ্ছে, এবং বাংলাদেশেরও আমাদের সাংবাদিকরা এটাকে খুব পিক করছেন অনেকেই, বাংলাদেশ না বাইরের দেশেও, যে দোহা আলোচনা। আরেকটা হলো এই যে বাংলাদেশ, ভারত বাংলাদেশে কি করবে, এটাও কিন্তু ভারতীয় মিডিয়াতে ব্যাপক একটা ভারতীয় মিডিয়ার লোকজনের ব্যাপক। একদিন একজন বিখ্যাত সাংবাদিক একজনের অনুষ্ঠানে বলতেছে যে পেঁয়াজ বন্ধ করে দেব। ওই সাংবাদিক থ্রেট করতে পারে যে পেঁয়াজ বন্ধ করে দিতে পারে। দিস বাট দ্যাট, তারা মনে করতেছে যে এই ধরনের যেগুলো হচ্ছে এটার জন্য ভারত আক্রমণ। আমি বুঝতে পারতেছি না যে সাংবাদিকরা এইভাবে চিন্তা করছেন কেন। আমি কিন্তু মেইন স্ট্রিম বড় বড় যে পত্রিকাগুলো আছে সে পত্রিকাগুলো কিন্তু এরকম রিয়াকশন দেখি না, যতটা সাংবাদিক যারা পরিচিত নেতা এদের মধ্যে দেখি যে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে। আর ভাই আপনি পেঁয়াজ বন্ধ, মানে ওদের রিয়াকশনটা হলো আমরা প্রভুর মতো, মানে আমি জানি না কেন এই ভারত আমাদের উপরে এই করবে, আমাদের উপরে সেই করবো। আমার তো কিছুই মনে হয় না। আমার মনে হয় না। এই জন্য আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝাই, ভারত যদি কোনো কিছু করে গোপনে করবে, সে এরকম চাওয়াবাজি করে করবে না। দেখেন তো, যেদিন তাকে উস্কানো হইলো সেদিন মোদি খালেদা জিয়া সুস্থতা কামনা করে বিবৃতি পাঠলো, একটু রিয়াকশন দেখাইছে? দেখায়নি। ভারত এই কাজটা করবে না। ভারত যে দেশের জন্মের সাথে সম্পৃক্ত সেই দেশে ভারত মানে সামরিক হস্তক্ষেপের কথা যেগুলো বলা হয়, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? এটা হলো যে সন্তানের জন্ম আপনার সম্পর্ক আছে, আপনি সেই সন্তানকে বিকলাঙ্গ করতে পারবেন না। ভারত এটা সোভারেন্টি রক্ষা করার জন্য কাজ করবে। এটা আপনাকে বলি, এখানে জঙ্গি উৎখাতের জন্য তারা কাজ করবে, সেটা অন্য জিনিস। সেটা বিভিন্নভাবে করতে পারে। সেটা জঙ্গি উৎখাতের জন্য তারা সামরিক সহযোগিতা বাড়ায় ফেলতে পারে, আমাদের সামরিক, বা তারা তাদের কোনো কাজ করতে পারে যেটা আমাদের সামরিক সহায়তার মাধ্যমে হতে পারে। এইগুলি করবে। আবার তাদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য তারা তার স্টেপ নেবে, সেটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু আমাদের যে বয়ানটা চালানো হয় যে কোনো সময় ভারত হস্তক্ষেপ করবে, মানে সামরিক হস্তক্ষেপ করবে, ইট ইজ, আই ডোন্ট বিলিভ ইট। আমি একেবারে বিলিভ, যদি এটা করে আমি বিশ্বাস করি স্বাধীনতার পক্ষের শক্তিকে ডুবিয়ে দেওয়া হবে এবং শেষ করে দেওয়া হবে। ওই বয়ানটাই প্রতিষ্ঠিত হবে যে ভারত আমাদের শত্রু। সো ভারত এটা করবে না। সাংবাদিক জিনিসটা কেন প্রচার করা, আমি এই জিনিসটা বুঝি না। আপনি দেখবেন যে খামোখাই এই জিনিসগুলো আপনি, ভারত আমাদের কি অলরেডি টাইট দেয় নাই? এই জিনিসগুলো দেখেন, তারা কিন্তু নন মিলিটারি ওয়েতে তারা অনেক শাস্তি দিয়ে বসে আছে। এই যে ভুটানের মালগুলি 3 দিন আটকে রেখে দিছে। অথচ চুক্তি কি, ভুটানের মাল আসতে কিন্তু যাইতে কোনো অসুবিধা, এটা কিন্তু ঘোষণাও দেওয়া হয়েছিল যে ঠিক আছে আমরা যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলাম, এতে ভুটানের মাল নেপালের মাল যাওয়া আসা করতে কোনো সমস্যা হবে না। কিন্তু করলো তো, 3 দিনের জন্য করছে। তো যে 3 দিনের জন্য কি ক্ষতি হয়েছে শুধু দেখেন, ইকোনমির ক্ষতি। সেগুলো যে এটা
এই ট্রান্সপোর্টের জন্য দায়িত্বে, মানে আমাদের ধরেন বেনাপোল পর্যন্ত, তার তিন দিনের ভাড়া মার গেল। কেমনে মার গেল? ওই ট্রাকগুলোর মধ্যে 3 দিন মালগুলা পড়ে রইল। কারণ ওই পারে গেলে তো আরেকটা ট্রাকে উঠবে। খেয়াল করছেন আপনি? আমাদেরকে কিভাবে মারছে? এই যে মারার পদ্ধতি, এই যে পেঁয়াজ বন্ধ করে দেওয়ার, আমাদের সাংবাদিক, অনেক ভারতীয় সাংবাদিক ধাম করে বলে ফেলে আমরা পেঁয়াজ বন্ধ করে দেবো। আরে দেবোটা কি রে ভাই? পেঁয়াজ তো বন্ধই আছে। এখন বাংলাদেশ, আমি আনন্দবাজার পত্রিকার রিপোর্টও দেখেছি যে বাংলাদেশের পেঁয়াজ বন্ধ হওয়ার কারণে ওখানকার পেঁয়াজ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাতে আমাদের আনন্দিত হয়ে আমাদের প্রথম আলো যখন রিপোর্ট করে যে ভারতের ব্যবসায়ীরা এখন কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা কান্নাকাটি করতেছে, ওই রিপোর্টটা তো করে না। সো আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত, ভারত যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। অলরেডি ভারতের সাথে এই সম্পর্কের কারণে আমাদের বাণিজ্যে যে সমস্যা, যে স্ট্রেইন তৈরি হয়েছে, এটা কিন্তু হিউজ। বিশেষ করে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আপনি পাকিস্তান থেকে, অন্যান্য দেশ, সিঙ্গাপুর থেকে, ওখান থেকে সেখান থেকে আইনে আপনি মার্কেটে চালু রাখছেন, কিন্তু 3 গুণ দামে খেতে হচ্ছে, 3 টাইমস। কার টাকা যাচ্ছে? রক্তক্ষরণ কার হচ্ছে? যা সাধারণ মানুষের হচ্ছে। সো ভারত কিন্তু যেটা সরকারকে চাপ দেওয়ার যে পলিসিগুলো, সেগুলো কিন্তু ঠিকই তারা ইমপ্লিমেন্ট করে যাচ্ছে। এটা আমরা বাইরে থেকে চিৎকার করতেছি যে ওনারা মিলিটারি ইন্টারভেন, ওনারা ব্রহ্মস উড়াই দিচ্ছেন, ওনারা এই উড়াই দিচ্ছেন। এগুলি তো ভাই যে যার মতো করে তার পাওয়ার সে দেখাবে, কিন্তু ভারত অ্যাজ পার্টিসিপেন্ট অর পার্টনার অফ দিস বার্থ অফ দিস কান্ট্রি, সে কখনোই এটাতে এরকম কাজ করবে না, যেটা প্রকাশ্যে সারা জীবনের জন্য হিস্ট্রিতে লেখা হবে ভারত বাংলাদেশকে এই কাজ করেছিল। আমি বিশ্বাস করি না। এটা যারাই প্রচার করতেছে, যারা প্রচার করে, এটা আমার সাধারণ মানে ডিপ্লোমেসি কভার করতে গিয়ে বা সাধারণ মানুষের যে বা আমার এতদিনের সাংবাদিকতা, আমি বিশ্বাস করি না করতে। ভারত যা করবে গোপনে করবে, এবং গোপন দেখবো না। এই চাওয়াবাজির জিনিসগুলো আমরা দেখবো না। বুঝতে পেরেছি। সাইফুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। সাইফুল ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। আপনি ভালো থাকুন। আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং হ্যাঁ, কৃতজ্ঞতা। আপনিও ভালো থাকবেন। আপনার মাধ্যমে আপনার দর্শকদের প্রতি আমার অনুরোধ একটা, গ্রামীণ প্রোডাক্ট বয়কট করেন। ইউনুসকে জানান দেন যে ইউনুস একটা খারাপ লোক, তাকে আমরা অপছন্দ করি, আমরা তাকে ঘৃণা করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতিও, এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশার একটু বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।